মধ্যে 3টি বায়োগ্রাফিক্যাল বই প্রধানত যেটি প্রকাশিত হয়েছে। 3টি বইয়ের মধ্যে এটি একদমই ভিন্ন, কারণ এটি একটি দেশ ভ্রমণ কাইন্ড অফ ট্রাভেলগের মতো একটা বই। একই সাথে একজন তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই সময় কীভাবে একটা নতুন দেশ যে গড়ে উঠছে সেটার সাথে তার ভাবনাকে মিলাচ্ছেন, সে সময় পাকিস্তানের সাথে মেলাচ্ছেন, এবং উনি যেরকম রাষ্ট্রের স্বপ্ন দেখতেন সে সময় সেই স্বপ্নের সাথে সেটা মেলাচ্ছেন। আমরা কিন্তু গ্রাফিক নভেল পড়তাম, গ্রাফিক নভেলের মিডিয়ামটা আমাদের কাছে মজা লাগতো একটা জিনিস। এখন ইয়াং জেনারেশন টিকটক, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, অ্যাটেনশন স্প্যান, কিছুই তো মানে এ তো সবাই স্ট্রাগল করছে যে আমরা হাউ ডু ইউ টিচ দ্য ইয়াং জেনারেশন, হাউ ডু ইউ রিচ দেম। সো যেটা বলে যে ইউ হ্যাভ টু স্পিক দেয়ার ল্যাঙ্গুয়েজ। সময় আমি মাকে জিজ্ঞেস করতাম যে নানাকে নিয়ে একটা কমিক নাই কেন? গ্রাফিক নভেল তো এখন আমরা বলি, কিন্তু ছোটবেলা থেকে তো আমাদের কমিক টার্মটা ইউজ করা। সো এই আইডিয়াটা অনেকদিন আমার মাথায় ছিল। তারপরে বড় হয়ে যখন সুযোগটা পেলাম, অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আমাদের কাজ করার যখন একটা সুযোগ হলো, তখন আমি আমার মা এবং আমার খালার কাছে গিয়ে আমি বললাম যে আমাদের তো এখন একটা স্ক্রিপ্ট মোটামুটি তৈরি, আমরা কি এখন এটা দিয়ে তোমরা যদি অনুমতি দাও আমরা একটা গ্রাফিক নভেল তৈরি। রাদান মজিদ সিদ্দিক, ট্রাস্টি সিআরআই, আমাকে যখন প্রথম বললেন যে এই আইডিয়াটার কথা যে নয়া চীন নিয়ে আমরা একটা গ্রাফিক নভেল করতে পারি, তখন থেকে আমার মাথায় ছিল যে এটা সব্যসাচীর স্ত্রী ছাড়া এটা হবে না। এবং আমি যখন সব্যকে এটা বললাম, সব্য সাথে সাথে রাজি হলো, এবং ও একটা মানে ওর মধ্যে একটা তৈরি হলো যে আসলে এইটা করতে পারলে দারুণ একটা কিছু হবে। আসলে একুরেট এবং অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টারটা বের করার জন্য আমাদেরকে নিয়মিত বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আসতে হতো। সো মেমোরিয়াল ট্রাস্টের স্মৃতিটা মজা। প্রথম কথা হচ্ছে এটা একটা দারুণ প্রিভিলেজ যে এটাতে এখানে আমি ছবি আঁকতে পারছিলাম। অনেক ধরনের মানুষ আসতো এখানে এবং তারা নানা ধরনের বঙ্গবন্ধুর নানা বিষয়ে, খুঁটিনাটি বিষয় যখন জানতো তারা অবাক হইত। এটা আমার কাছে অদ্ভুত লাগতো, যে থাকে না যে সারপ্রাইজ হচ্ছে। একটা ফ্যামিলি আমার মনে আছে যে আমি যখন ছবি আঁকছি, বাচ্চাটা এত ইন্টারেস্টেড সে যে ছবিটা দেখবে, তো আমি দেখলাম যে তার বাবা তাকে কোলে তুলে উপরে তুলে ছবিটা দেখাচ্ছে। তারপর আমি ছবিটা নামায় নিয়ে আসলাম, স্কেচবুকটা তার হাতে দিলাম, অদ্ভুত এক ভঙ্গি নিয়ে পুরো স্কেচবুকটা বারবার উল্টে পাল্টায় দেখলো। সময়ে যে ইনফরমেশন ওই বইটা ছাড়া খুব একটা যে অন্য কোথাও আছে তা না। তো আমাকে যেটা করতে হয়েছে যে ওই সময়ের আমি গুগল করে করে যে জিনিসগুলো আছে ওই সময়ের ওই লোকেশনগুলো একটু দেখে ফিল নেওয়ার চেষ্টা করেছি, প্লাস ক্যারেক্টারগুলোকে আমি একটু হিউম্যান জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। প্রথম থেকে স্টোরিটা হচ্ছে যে উনি মানে কিছু কিছু ডে টু ডে আপনার চ্যালেঞ্জ অথবা লজিস্টিক চ্যালেঞ্জ বলতে পারেন আপনি, যেটা হয়তো আমরা ওইভাবে বঙ্গবন্ধুকে পিকচার করি না। জীবনাকে মাত্র জেলের থেকে বের হয়েছে, এখন উনি চিন্তা করতেছে আমার পাসপোর্ট পেয়ে আমি কীভাবে যাব, ফ্লাইট কয়দিন পরে, তারপর গিয়ে দেখে যে কাপড় চুপড় নাই, জেলে ছিলেন এতদিন, বেশি ওয়েট লস হয়ে গেছে, স্যুট্রি হচ্ছে না, তারপর প্লেনে উঠলেন, প্লেনের মধ্যে টার্বুলেন্স ওনারা সবাই একটু ভয় পাচ্ছেন, তারপর হংকংয়ে নেমে স্যুট কোট বানাতে চেয়েছে, আরও অনেক কিছু দেখছেন। তখন আমি চিন্তা করলাম যে আমাদের দেশে স্যুটের এত দাম কেন। তারপর হচ্ছে হংকং এবং চায়না নিয়ে, এবং সেটা আবার এখনকার হংকং চায়না না, সেটা আসলে 50-60s হংকং চায়না। অনেক ডেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, শিবকুমার শীল খুঁজতেছিল, অনেক ডেটা সিদ্দিক আহমেদ খুঁজতেছিল, এবং আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কন্টিনিউয়াসলি ডাটা আদান প্রদান করতেছিলাম। একটা হোটেল আমরা পেলাম, কিন্তু এটা কন্টেম্পোরারি সময় এসে চায়না এটাকে রেনোভেট করে এমন একটা চেহারা দাঁড় করালো যেটা 50-60s হোটেল সাথে আসলে ওই অর্থে মিলছিল না। আমরা পরে সেই পুরোনো ফাইল ফটো খুঁজে পেলাম, যদিও আমরা 50s ফাইল ফটো খুঁজে পাইনি, হয়তো 70s ফাইল ফটো খুঁজে পেলাম। তারপর মনে হলো যে না ঠিক আছে, আমরা এটা ধরে এক্সিকিউট করতে পারবো। বঙ্গবন্ধুর যে এই সফর যারা ছিলেন, খন্দকার মোহাম্মদ ইলিয়াস, আতাউর রহমান খান, এবং খুব নামজাদা সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া এবং আরেকজন, তো এই যে যারা ছিলেন এই সফরে, তাদের সাথে তার যেটা বন্ধুত্বপূর্ণ একটা যে সময় কেটেছে, সারাক্ষণ তিনি মানে নানা রকম হাস্যরস বিষয়ক কথা বলছেন, অন্যরা বলছে, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মজার মজার কাণ্ড করছেন। মানে এই যে আরেকটা রাজনৈতিক এবং এই জাতীয় ঐতিহাসিক চরিত্রদের আরেকটা দিক আমরা এই বইতে পাচ্ছি, যেটি আসলে কোনো সাহিত্যিকের লিখবার কথা ছিল, কোনো জীবনীকারের লেখার কথা ছিল, কিন্তু না, সেটি বঙ্গবন্ধু লিখে। ক্যারেক্টার ডিজাইন মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠানো হলে উনি ফিডব্যাক দিলেন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আঁকলাম, ওনার তখন 40s 50s যে অবয়ব, সেই অবয়বে উনি বললেন যে এটা তো অসম্ভব। এটা উনি তখন এই আমার দেখা নয়া চীনে যেভাবে তাকে উপস্থাপন করতে হবে সেটা একদম ইয়াং বয়সের কাছাকাছি একটা সময়, কারণ উনি তখন অনেক স্কিনি ছিলেন, এবং আমরা
ফাইনালি সেটা অ্যাকোমোডেট পেলাম যে আমরা ওনাকে স্কিনি করলাম, সেটা অ্যাপ্রুভ করালাম। আমার মা এবং খালা ওনাদের কাছ থেকে তো আমরা যে অনুমতি নিয়ে কাজটা করেছি, বিকজ আমার একটা ধারণা ছিল যে এখানে হয়তো মানুষজন বাধা দিতে চেষ্টা করবে, যে একটা নন ট্রেডিশনাল জিনিস। সো আমার সবসময় একটাই ট্রাম্প কার্ড ছিল যে দেখেন, যাকে নিয়ে আমরা কমিকটা করছি ওনার 2 মেয়ে আছে, ওনাদের 2জনের কাছ থেকে অনুমতি আছে আমার, বাস আমরা কাজটা করি। আমরা যখন কালার ড্রাফটটা জমা দিই তখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে মাও সেতুংকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিট করছেন, তার সাথে যখন তার সাক্ষাৎ হয়, সেই সময়টাতে মাও সেতুংকে বোল্ড এবং মাও সেতুংয়ের মতো লাগছেন। ফলে এটা খুবই ইমপ্রেসিভ ছিল যে তার মতো এত বড় এবং সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে তিনি আসলে ওরকম মানডেইনভাবে দেখতে চান না। উনি আমাদের ইনপুট দিয়েছে, কিন্তু কোনো সময় উনি আমাদের যে ক্রিয়েটিভ ভিশনটা ছিল ওখানে কোনো ইন্টারফিয়ার করেন। তারপর কিছু হিস্টোরিক্যাল জিনিস ওনার কাছ থেকে ইনপুট পেয়েছি, কিন্তু ওনার কাছ থেকে সাপোর্টটা খুব ভালো ছিল। যে অনেকে হয়তো মনে করতে পারে যে উনার নট অনলি অফিসিয়াল পজিশন, বাট আফটার অল ওনার বাবা, উনি তো হয়তো বলতে যাবেন না তোমরা এই জিনিসটা এইভাবে করবা, ওইটা করবা, কিন্তু ওই জিনিসটা উনি করেন না। গ্রাফিক্সের সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে ক্যারেক্টারগুলি শুরু থেকে শেষ পর্যন্ত এক ধরনের কন্টিনিউটির ভিতর দিয়ে রান্না, যে দেখতে একই রকম লাগে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ক্যারেক্টার ডিজাইনটা আমরা করছি, উনি হয়তো হুবহু একদম ওরকম না, ওনার জাস্ট এসেন্সটা এখানে পাওয়া যায়, কারণ অনেক মিনিমাল ঢঙে করা, লাইন ড্রয়িংয়ে করা। হয়তো এখানে কোনো কোনো ক্ষেত্রে ওনার শুধু এসেন্সটাই পাবো আমরা পুরো বইটাতে এই ডিজাইনটা বারবার দেখি, তখন আমাদের এটা বিলিভ করতে ইচ্ছে হয়, তখন এটা বিলিভেবল হয়ে ওঠে। বাংলাদেশে গ্রাফিক নভেল রিডারের ক্ষেত্রে এটা একটা ডেফিনেটলি ভূমিকা রাখবে, এবং আরও অন্যান্য প্রকাশক যারা আছে, যারা নাকি বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহাসিক চরিত্র এবং একটা পজিটিভ বাংলাদেশের কথা নানাভাবে আনতে চায় তরুণদের জন্য, আমার কাছে মনে হয় এই গ্রাফিক নভেল কালচারটা সেখানে একটা বড় সহায়ক ভূমিকা রাখবে।